না পরের মেথডেও তো সেম যাচ্ছে এখন। স্যার স্ক্রিন দেখতেছি স্যার। আজকে যে গাউস জর্ডান মেথডটা করালেন সেখানে তো আমরা এক এক সময় দেখা এক যাচ্ছে এক এখন? অপারেশন করছি। জি স্যার। যেমন প্রথমে এখানে এক এক অপারেশন হ্যাঁ, করছি। তাহলে আমরা তার শুরু কারণ করি। হচ্ছে তোমাকে এট এ টাইম আপার এবং লোয়ার এলিমেন্টস দুই দিকে তাকাইতে হচ্ছে, ঠিক আছে? জি স্যার। এখন একটু বেশি এখানে কাজ বেশি, এজন্য এট এ টাইম জি দুইটা স্যার, জি দিকে স্যার। যখন তাকাইতে হচ্ছে আমি দেখবো যে অনেক কিছু কিন্তু মাল্টিপল, যেমন পরের স্টেপে গিয়ে আমাকে 5 জনের দ্বারা মতো ডিভাইড করা আসছে, লাগবে, সেটা কিন্তু আমি অসুবিধা আগের নেই। স্টেপেই করে ফেলছি, তাই না? জি স্যার, জি স্যার। একটু কাজটাকে গুছানোর জন্য আর কি। এটা একেবারে হার্ড এন্ড ফাস্ট কিছু না, বাট তোমাকে খেয়াল রাখতে হবে সবসময় রো টু রো যদি তুমি আমরা গত অপারেশন ক্লাসে করো, সিমেন্ট নিয়ে পড়েছিলাম। রো টু রো মানে এটা একদম বেসিক। আমি আজকে ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি পড়বো বলে দেই, দ্যাট মিন্স সিমেন্ট এন্ড তোমরা লাইম মোটর। ইন্টারমিডিয়েট না এই মোটর কি বেসিক জিনিস? খুব সম্ভবত থাকে মোটর ক্লাস 9 শেল 10 যেটা হচ্ছে কি করা হয় সেগুলো যে না। দুইটা মোটর ইকুয়েশন সলভ বলতে করতে আমাদের গেলে কি সিভিল করা হয়, ইঞ্জিনিয়ারিং ভাষায় এলিমিনেশন হয় তো এখানেও যে মোটর কোফিশিয়েন্টগুলো সেম এক করে কি ধরনের করা হয়, মিক্সচার। মাইনাস করে দেওয়া হয়, তার তাই না? সাথে ইকুয়েশন 1 কে সিমেন্ট হতে পারে, লাইম হতে পারে, বা কি ব্যাপার তোমরা নিজেদের মধ্যে কথা বললে তো হবে না। সিমেন্ট হইতে পারে, লাইম হইতে পারে, বা ক্লে হইতে পারে, এইরকম কিছু বাইন্ডিং ম্যাটেরিয়াল দিয়ে ফাইন অ্যাগ্রিগেটের সাথে যে একটা মিক্সার হয় ওয়াটার দিয়ে, সেটাই হচ্ছে মোটর। তোমরা কনক্রিট পড়েছ, মুক্তা ম্যাডাম পড়াচ্ছে, ওখানে কি কি থাকে? কনক্রিটে কি কি থাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, সিমেন্ট শুধু না, কনক্রিট বলতে বোঝানো হয় বাইন্ডিং ম্যাটেরিয়াল, বাইন্ডিং ম্যাটেরিয়াল, ওয়াটার, ইনার্ট ম্যাটেরিয়ালস। হ্যাঁ, ইনার্ট ম্যাটেরিয়াল মধ্যে ফাইন অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট। এটা হচ্ছে কনক্রিটের জন্য। ওয়াটার না দিলে আবার এটা রিজিড হবে না বা সলিড হবে না। এখানেও একই, এখানে শুধু ফাইন অ্যাগ্রিগেট দিতে হয়। এটা আমি তোমাদের স্যান্ড চ্যাপ্টার যখন পড়াইছিলাম তখন বলেছি, সাইজ হিসাবে 3 ধরনের স্যান্ড মনে আছে, গ্রেডেশন হিসাবে 3 ধরনের। আমরা সাইজ হিসাবে যেটা বলেছিলাম সেটা হচ্ছে কোর্স স্যান্ড, মিডিয়াম স্যান্ড, ফাইন স্যান্ড, অর্থাৎ 3 ধরনের ছিল। কোর্স স্যান্ড হবে পাসিং থ্রো 4 নাম্বার শিপ, মিডিয়াম স্যান্ড হচ্ছে পাসিং থ্রো 8 নাম্বার শিপ, আর ফাইন স্যান্ড হচ্ছে পাসিং থ্রো 16 নাম্বার শিপ। আবার এরা কোনটা কোন কাজের জন্য এইরকম ভাগ করা হয়েছে? যেটা কোর্স স্যান্ড সেটা হচ্ছে কনক্রিট ওয়ার্কের জন্য, আর যেটা মিডিয়াম স্যান্ড সেটা হচ্ছে এই মোটর তৈরির জন্য। তাহলে ফাইন স্যান্ড যেটা, সেটা কি? ফাইন স্যান্ড সেটা হচ্ছে প্লাস্টারিং ওয়ার্কের জন্য। প্লাস্টারিং ওয়ার্ক তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। প্লাস্টারিং ওয়ার্ক মানে যখন কোনো একটা সারফেস মটার বা ব্রিক বা অন্য কোনো স্টোন দিয়ে যদি তৈরি করা হয়, ওটাকে স্মুথ করার জন্য, অ্যাপিয়ারেন্স ভালো দেখানোর জন্য প্লাস্টার দিয়ে ওটাকে সমান করতে হয়, তখন ওটাকে বলা হয় প্লাস্টারিং ওয়ার্ক। প্লাস্টারিং ওয়ার্কের জন্য সবসময় পাসিং 16 নাম্বার শিপ, আর মোটর ওয়ার্কের জন্য কোনটা? পাসিং 8 নাম্বার শিপ। আর কনক্রিট ওয়ার্কের জন্য ফাইন অ্যাগ্রিগেট, যেটা কনক্রিট ওয়ার্কে যে ফাইন অ্যাগ্রিগেট দেব সেটা হচ্ছে পাসিং 4 নাম্বার শিপ। যাই হোক, এই মোটর জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি। কনক্রিট থেকে আলাদা কিন্তু জিনিস একই, বাইন্ডিং ম্যাটেরিয়াল, ফাইন ইনার্ট ম্যাটেরিয়াল আর ওয়াটার। এই মোটর কি জিনিস সেটা এখন আমরা দেখি। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা মোটর দিয়ে ব্রিক গাঁথা হচ্ছে। এটা হলো ব্রিক। এই যে এখানে যে ছবিটা তোমরা ছবি দেখতে পাচ্ছ, জি
স্যার এইটা হচ্ছে হলো ব্রিক, আর এই বাঁ পাশেরটা যেটা হচ্ছে এটা সলিড ব্রিক। এটা ওয়াল তৈরি করা হয়, এটাও ওয়াল তৈরি করা হয়। যাই হোক, যারা যেভাবে যে কনসালটেন্ট যেটা ইউজ করতে বলে সেটাই। এটা হচ্ছে মোটর ইউজ হচ্ছে। আর এই মোটর জিনিসটা সিম্পলি কি জিনিস, এখানে ডেফিনিশন হিসেবে আছে, বইতেও ডেফিনিশন আছে, বইয়ের থেকে এটা একটু আলাদা। ওয়ার্কেবল ফেস্ট, এটা ফেস্ট হলো কেন, ওয়াটার দিয়ে মিক্স করলে ফেস্ট হয়ে যায়। ওয়ার্কেবল, ইউজ টু বাইন্ড বিল্ডিং ব্লকস such as stones, bricks and concrete masonry units, fill and seal the irregular gaps between them, and sometimes add decorative colors or patterns in masonry wall. Masonry wall তো বুঝতে পেরেছো, ব্রিক দিয়ে তৈরি যে সমস্ত ওয়াল, ব্রিকের সাথে মোটর দিয়ে তাদেরকে বলা হয় মেসনারি ওয়াল। তাহলে সেই মোটর কত ভাগে ভাগ করা যায়? বিভিন্ন ভাগ করা যায় ম্যাটেরিয়াল ইউজের উপর। আমরা বাইন্ডিং ম্যাটেরিয়াল ইউজের উপর ভাগ করি সিমেন্ট মোটর, লাইম মোটর, সুরকি মোটর, লাইম সুরকি মোটর, মাঠ মোটর, এইভাবে ভাগ করা যায়। যেখানে এই যে সিমেন্ট মোটর কি, সিমেন্ট, স্যান্ড আর ওয়াটার, সেটা একটু আগে আলাপ করলাম। লাইম দিলে এটা লাইম মোটর হয়ে যায়। আর সুরকি মোটর তখনই হবে লাইমের সাথে সুরকি দিলে। সুরকি কি জিনিস জানো? কেউ বলতে পারো সুরকি কি? হ্যাঁ, ব্রোকেন ব্রিকও বলা যাবে না, এটা হবে যখন ব্রিক থেকে কোর্স এগ্রিগেট, ব্রোকেন ব্রিক থেকে যখন কোর্স এগ্রিগেট আলাদা করে ফেলা হয়, ওই বাকি যেগুলো পাসিং ম্যাটেরিয়াল গুলোকে সুরকি বলা হয়। আর লাইম সুরকি মানে এখানে লাইমও থাকবে, সুরকিও থাকবে, স্যান্ডও থাকবে। সুরকি স্যান্ড দুইটা মিলিয়ে ফাইন এগ্রিগেট, এরা দুইজন থাকলে এটাকে লাইম সুরকি বলা হয়। আর মাঠ তো বুঝতে পারছো, কাদা। এই মাঠ মোটর হচ্ছে, মাঠ সডাস্ট থাকতে পারে, রাইস হাস থাকতে পারে, কাউডাং থাকতে পারে, এইগুলো হচ্ছে মাঠ মোটর বলা হয়। এখানে আর সুরকি আর স্যান্ড দেওয়া হয় না, ও ডাস্ট দিয়ে। সডাস্ট চিনো নিশ্চয়ই। আর রাইস হাক্স, কাউডাং কি? গোবর। ঠিক আছে। এখানে যে সিমেন্ট, স্যান্ড, সুরকি, লাইম, মাঠ বলা হচ্ছে, এরা কি ধরনের হওয়া চায়? There should be sand, there should be sharp, angular, porous and free from salt and other impurities and pass through sieve number 8. এটা মোটর তৈরিতে ইউজ হয়, সিপ নাম্বার 8। আমরা আগেও বলেছি, এখনো তোমরা বুঝতে পারছো। সুরকিও একই, কিন্তু পারফেক্টলি ক্লিয়ার, ফ্রি ফ্রম ফরেন ম্যাটার, পাস থ্রু সিপ নাম্বার 8। লাইম যেটা ইউজ করবো সেটা অয়েল স্লেক বুঝো? স্লেক লাইম, কুইক লাইম তো বুঝো মনে হয়, নাকি ভুলে গেছো? স্লেক লাইম কি? কুইক লাইম যখন ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে তখন যে লাইম তৈরি হয় তখন তাকে বলা হয় স্লেক লাইম। স্লেক লাইমের কেমিক্যাল ফর্মুলা কি? কেউ নাই? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কুইক লাইম বলতে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের সাথে ওয়াটার রিঅ্যাকশন করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, এটাকে বলা হয় স্লেকড লাইম। স্লেক লাইম অয়েল স্লেকড হতে হবে, অর্থাৎ পুরা রিঅ্যাকশন হয়ে যেতে হবে। সিমেন্ট মাস্ট বি অয়েল ফ্রেশ, ওয়াটার মাস্ট বি ক্লিয়ার and
drinking purposes the water, say water, which are free from salt and other impurities. এই স্যান্ডের ফাংশনটা কি মোটরের ভিতরে? আচ্ছা, একটা কথা বলে রাখি, এটা আমরা বইয়ের 9 নাম্বার চ্যাপ্টার থেকে পড়াচ্ছি। 9 নাম্বার চ্যাপ্টার মোটর এন্ড প্লাস্টার আছে, তোমাদের সিলেবাসে আছে সিমেন্টাল লাইম মোটর, এই জন্য আমরা ওইটাই বলছি, প্লাস্টার পড়াবো না। প্লাস্টার যদি ইম্পর্টেন্ট কিন্তু সিলেবাসে নাই, পরীক্ষায়ও আসতে পারে না, সেই জন্য। এখন স্যান্ড মোটরের মধ্যে কি কাজ করে? স্যান্ডের কাজ তেমন কিছু নাই, এরা রিঅ্যাকশনে অল্প করে যায়, বেশি যায় না, কিন্তু আদার কাজ আছে। কি কি কাজ? বইতে সব পয়েন্টগুলো দেওয়া আছে, তারপর আমি দুই একটা বলি। প্রথম কাজ হচ্ছে এটা ভলিউম দেয় ফর ইকোনমি, মানে সাশ্রয়ী করার জন্য এটা ভলিউম দেয়। ইট প্রিভেন্টস শ্রিঙ্কেজ এন্ড ক্র্যাকিং অফ মোটর। স্যান্ডে মোটরকে শ্রিঙ্ক থেকে এবং ক্র্যাকিং থেকে প্রিভেন্ট করে। ইট সাবডিভাইড দ্য পেস্ট অফ দ্য সিমেন্টিং ম্যাটেরিয়াল ইনটু এ থিন ফিল্ম, অর্থাৎ প্রতিটা সিমেন্টিং ম্যাটেরিয়াল দিয়ে সাবডিভাইড করে নিজেদের মধ্যে। যাই হোক, এইভাবে করে অয়েল গ্রেডেড স্যান্ড অ্যাডস টু দ্য ডেন্সিটি অফ মোটরস অ্যান্ড কনক্রিটস। অয়েল গ্রেডেড স্যান্ড দিলে ডেন্সিটি বাড়বে এবং স্ট্রেংথ বাড়বে, ডেন্সিটি বাড়লে স্ট্রেংথ বাড়ে মোটরের এবং কনক্রিটের মধ্যে। It offers the requisite surface area for the filling of cementing materials to adhere and to spread. আকর্ষণ এবং বিতরণে স্প্রেড, এটা রিকুইজিট সারফেস এরিয়া দেয়। এইভাবে ইট অ্যালাউস কার্বন ডাইঅক্সাইড ফ্রম এয়ার, এটা কিন্তু লাইমের জন্য, ফ্যাট লাইম মোটরের জন্য। এটা সিমেন্ট মোটরে কার্বন ডাইঅক্সাইড দরকার নেই, এটা দিয়ে স্ট্রেংথ বাড়ায়, ইমপ্রুভ দেয়ার সেটিং পাওয়ার। ইট ইজ কেমিক্যালি অ্যাক্টিভ কখন? দ্যাট ইজ সিলিকা অফ স্যান্ড গ্রেন and the constituents of cementing material to form a hardness mass. এটা sometimes কিছু chemically active দেখা যায়। এবার ফাংশন অফ সুরকি, ফাংশন অফ সুরকি মোটামুটি একই, এটার কিছু তাও অ্যাক্টিভ নেচার আছে। এই যে সুরকি used as a material which provides volume, it provides brick color, ব্রিক কালারের মতো দেয়, কালার দেয়, and makes motor economical, আর এটা imparts strength and hydraulic property to motors. এইভাবে একটা একটা ফাংশন মোটরে কি সেটা আমরা বলতে পারি। সুরকি আছে, সিমেন্ট আছে, স্যান্ড আছে। সিমেন্টের কাজ কি? সিমেন্টের কাজ হচ্ছে বাইন্ডিং করা, স্ট্রেংথ দেওয়া। অনুরূপভাবে মাডের কাজ হচ্ছে বাইন্ডিং করা, স্ট্রেংথ দেওয়া, লাইমেরও একই কাজ। এইভাবে করে ফাংশন গুলো আমরা বলতে পারি। এইবার মোটর কোথায় কোথায় ইউজ হয় সেটা তোমরা সবাই জানো। প্রথম কথা, ব্রিক এবং স্টোন যাতে বাইন্ড হয় সেই জন্যেই মোটর ইউজ হয়। To form a homogeneous mass of the structure so as to resist all the loads coming over it without disintegration. To fill up the spaces between the bricks and stone for making walls either tight. In concrete as a matrix হিসাবে কাজ করে, concrete matrix হিসাবে কাজ করে। In plastering work কি করে? To hide the joint. এই যে প্লাস্টারিং ওয়ার্কের ক্ষেত্রে হাইড দ্য জয়েন্টস, জয়েন্ট গুলো বিলুপ্তি করে, এন্ড টু ইমপ্রুভ অ্যাপিয়ারেন্স ইমপ্রুভ করে। আর ফর মোল্ডিং এন্ড অর্নামেন্টাল পারপাসেস, মোটর দিয়ে অর্নামেন্টাল পারপাসে লোকে ইউজ করে, ফুল আঁকে, ছবি আঁকে, লেখা লেখে,
এগুলো হচ্ছে অর্নামেন্টাল এন্ড বিউটিফিকেশনে ইউজ করে। এইগুলো হচ্ছে মোটামুটি মোটরের ইউজ, এগুলো একটু জানতে হয়, ছোট প্রশ্ন হিসাবে আসে। আইডিয়াল মোটর কি হবে? মোটামুটি একই গুলো, adhere, remains workable, Stephen sufficiently, এগুলো একই পয়েন্ট গুলো আরেকটু বাড়াই দিয়েছে। এবার সিমেন্ট মোটর কিভাবে তৈরি করে? সিমেন্ট মোটর আছে, মাঠ মোটর আছে, লাইন মোটর আছে, এগুলোর প্রসিডিউর তোমাদের বইতে আছে। আমি তোমাদের বলেছি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল আজিজের বই পড়লে চলবে। মাঝে মধ্যে যেমন ডেফিনেশনটা নাই, ডেফিনেশনটা একই বই থেকে লিখলেও চলবে। এই কারণে আর আমরা ওই ডেফিনেশন বাইন্ডিংস নাই। আচ্ছা, যাই হোক, সিমেন্ট মোটর কিভাবে তৈরি করে আমি একটা প্রিপারেশন বলি, আর গুলো বইতে আছে। প্রথমেই সিমেন্ট মোটর হচ্ছে কি, সিমেন্ট মোটর হচ্ছে সিমেন্ট আর ফাইন অ্যাগ্রিগেট ওয়াটার, তিনটা জিনিস লাগবে। তাহলে সিমেন্ট আর ফাইন অ্যাগ্রিগেটেড ভলিউম আগে জেনে নিতে হয়। এটা ভলিউম হিসাবে মিক্স করা হয় সাধারণত। মোটর ওয়ার্কের জন্য 1:3, আর প্লাস্টার ওয়ার্কের জন্য 1:4, অর্থাৎ 1 সিমেন্ট 3 স্যান্ড। মোটর ওয়ার্কের জন্য স্যান্ডের সাইজ কত বলো? আরে নো ওয়ান রেসপন্ডিং, এনিবডি? পাসিং সিপ কত? হ্যাঁ, মোটরের জন্য ওইটা। তাহলে ওখানে ওই রকম স্যান্ড নিতে হবে আর সিমেন্ট নিতে হবে 1:3 তে। কোনটা বেশি? 3টা কার? আরে উত্তর দিতে হবে তো সাথে সাথে। 3 কার? 3 হচ্ছে স্যান্ডের, 1 হচ্ছে সিমেন্ট। ওইভাবে মনে রাখতে হবে। সিমেন্ট বাইন্ডিং ম্যাটেরিয়াল কম আর ইনার্ট ম্যাটেরিয়াল বেশি। সব জায়গায় বাইন্ডিং ম্যাটেরিয়াল কম, কনক্রিটের ক্ষেত্রেও তাই। ওয়াটার সিমেন্ট রেশিও ইউজ করতে হয় ওখানে। ওয়াটার সিমেন্ট রেশিও কি জিনিস মনে আছে? ম্যাডামে পড়াইছে, কারো মনে নেই? পড়ে নি? পড়াইছে। মনে নেই না? এটা একটু বলে আর ক্লিয়ার করে না। তাহলে আগে ভলিউম বেসিস চিন্তা করতে হবে। তাহলে প্রথম 3 ভলিউমের স্যান্ডটা কি করব? স্প্রেড করব, বিলেই দেব। কোথায় বিছাবো? একটা নন পোরাস প্ল্যাটফর্মে ইউনিফর্ম থিকনেসে বিলেই দেব। দেওয়ার পরে সিমেন্ট তার উপরে আবার স্প্রেড করে দেব ইউনিফর্ম ভাবে। তাহলে আমি এখানে সংক্ষেপে লিখেছি, বইতে ডিটেইলস আছে। স্প্রেড করে দেব, দেওয়ার পরে এবার ওগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে, একদম ইউনিফর্ম কালার যাতে আসে। এটা কিন্তু ড্রাই মিক্স, ওয়াটার দিতে পারবে না। আগে মিক্স করে তারপরে ওয়াটার দেওয়ার পরে এটা ইউনিফর্ম কালার আসার পরে 50% ওয়াটার সিমেন্ট রেশিও হিসাবে যা ওয়াটার দরকার তার অর্ধেক পানি প্রথমে অ্যাড করতে হবে। অ্যাড করে এটাকে মিক্স করতে হবে 2 to 3 টাইমস। মানে এটাকে যে প্ল্যাটফর্মে বিছালাম ওখানে ভালো করে কোদাল দিয়ে বা ইয়ে দিয়ে ওটাকে 2 to 3 টাইমস টার্ন ওভার করতে হবে। তারপর রিমেইনিং ওয়াটার যা আছে ওগুলো দিয়ে আবার 2 to 3 টাইমস মিক্স করলে তখন সিমেন্ট মোটর তৈরি হলো। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, সিমেন্ট মোটর এটা 3 আওয়ার্স 4 আওয়ার্স এর বেশি রাখা যাবে না। 3 আওয়ার্স জেনারেলি, কারণ এটা তোমরা ল্যাবরেটরিতে টেস্টিং করেছো, সিমেন্ট টেস্ট করো নাই? ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম করেছো না? করেছো না স্যার? নাই। যাই হোক, ওখানে যে এক সিমেন্টের এক রকম ফাইনাল সেটিং টাইম আসতে পারে।
ফাইনাল সেটিং হয়ে গেলে কোন সিমেন্টের এগুলো আর ইউজ করার দরকার নেই, এগুলো হচ্ছে ডিসপোজেবল ম্যাটেরিয়াল হয়ে যায়, এগুলো আর ইউজ করা যাবে না। কারণ ফাইনাল সেট মানে তোমাদের ওই সিমেন্টে বলেছি, সিমেন্ট চ্যাপ্টারে ফাইনাল সেট মানে অলরেডি স্ট্রেন্থ গেইন করতে শুরু, রিঅ্যাকশন অলরেডি করে ফেলেছে। রিঅ্যাকশন যখন শুরু করে ফেলবে, এটার আর ফার্দার নাড়লে চাললে বা কোনো কনস্ট্রাকশনে দিলে ওই রিঅ্যাকশন আর হবে না, তাহলে এর স্ট্রেন্থ কমে যাবে। তো এই জন্যই মোটর সাধারণত যা অল্প অল্প করে কাজে ব্যবহার করতে হয়। তোমরা ওই যে বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশনে খেয়াল করেছো কিনা জানি না, এরা মোটর গুলো করে কি প্রথম অল্প মিক্স করে, তারপরে ওগুলো ইউজ শেষ হয়ে গেলে আবার নতুন ভাবে মিক্স করে। কারণ 3 ঘন্টার বেশি ফেলে রাখলে ওদের ফাইনাল সেটিং হয়ে যাবে, ফাইনাল সেটিং হয়ে গেলে স্ট্রেংথ কমে যাবে এবং কনস্ট্রাকশনটা উইক হয়ে যাবে। এই কারণেই ওই সিমেন্ট মোটর বেশি একসাথে করতে নেই। হ্যাঁ, লোক বল বেশি থাকলে বেশি একসাথে করবে, আর লোক বল কম থাকলে তুমি 3 ঘন্টার ভিতরে ইউজ করতে পারো মতো লোক বল থাকলে ওইভাবে করবে। যেই হোক, এখন নেক্সট তোমরা লাইন মোটর কিভাবে করে ওটা পরে নেবে, মাঠ মোটর কিভাবে করে এগুলো পরে নিতে হবে। এই যে তারপরেও আমরা লাইন মোটর নিয়ে একটু কথা বলি। Regarding lime mortar, first is prepared by mixing lime and sand or surki in suitable proportion in addition to water. সেটা আগে যেটা সিমেন্ট মোটর যেভাবে করে একইভাবে করতে হবে। If surki is to be added in lime mortar, equal proportion of sand and surki should be mixed with lime. These mortar are inferior. কোন মোটরটা? লাইম মোটর ইনফেরিয়র টু কার? সিমেন্ট মোটর। কারণ সিমেন্ট মোটরের স্ট্রেংথ বেশি, ওয়াটার টাইটনেস বেশি। এই জন্যই আজকাল লোকে আগেকার দিনে মোটর লাইম মোটর করতো সিমেন্ট তৈরির আগে, সিমেন্ট তৈরি যখন হয়ে গেল আর লাইম মোটর তেমন ইউজ করে না। তারপরও ছাদের উপরে জল ছাদের জন্য ইউজ করা হয়। জল ছাদ তোমরা নিশ্চয়ই অনেকে বুঝেছো, জল ছাদ মানে এলসিসি বলা হয়, লাইম কনক্রিট, ওইটাকে এলসি বলা হয়, এলসি লাইম কনক্রিট। দিস মোটর শুড নট বি ইউজড ইন আন্ডারগ্রাউন্ড, কারণ তারা কার্বন ডাইঅক্সাইড পাবে না। এরা কার্বন ডাইঅক্সাইড ছাড়া, ওই যে আগে বলে দেখিয়েছিলাম, কার্বন ডাইঅক্সাইড ছাড়া তাদের স্ট্রেংথ রিঅ্যাকশন গেইন কম হয়। এই জন্যে আন্ডারগ্রাউন্ডে করা যাবে না, এটা টপ সারফেসে সুপার স্ট্রাকচারে করতে হয়। দিস টাইপ ইজ ইউজড ফর কনস্ট্রাকশন ওয়ার্ক অ্যাবাভ গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেলের উপরে যেখানে দরকার সেখানে এই লাইম মোটর ইউজ করতে হয়। এখন মাঠ মোটর, মাঠ মোটর তোমরা জানো যে এটা ওই যেখান থেকে মাঠ কাদামাটি নিয়ে রাইস হাক্স অথবা সওদাস্ট অথবা কাউরান যে কোনো একটা দিয়ে মাঠ মোটর করা যায়। মাঠ মোটর দিয়ে তোমাদের গ্রামীণ, বিশেষ করে গ্রামে মাঠ মোটর দিয়ে বিল্ডিং করা হয়। বিল্ডিং বলতে মাটির বাড়ি করা হয় বা মাটির ওয়াল করা হয়, উডেন ফ্রেম করে। যেই হোক, এইগুলো তোমরা এখান থেকে বই থেকে পড়ে নিতে পারো। এরপরে এই দেখো মাঠ মোটর কিভাবে করে। এই যে এরা আগে মাটি উঠাইয়া ওগুলাকে নরম করে, তারপর পানি দিয়ে এগুলাকে পেস্ট তৈরি করে। এই পেস্টের ভিতরে তোমার রাইস হাক্স বা যা দিতে হয় এগুলা দিয়ে বাড়িঘর তৈরি করবে। এই যে এরা ওই ইয়ে নিয়ে মানে গাদা গাদা নিয়েই ওরা তৈরি করছে। এরকম আরো ছবি আছে, এই দেখো ওয়াল তৈরি করছে, এই যে একটা একটা পিস করে করে এরা বানাচ্ছে, এই নিয়ে নিয়ে ওয়ালে রাখছে। এইভাবে করে করতে হয়। এখানে দেখো ফেন্স তৈরি করে কাঠ দিয়ে, এর সাইড ধারে মাটি দিয়ে ওয়াল শক্ত করার জন্য এটা দিয়েছে। এই যে এখানেও তাই। আর এরকম একটা বাড়ি, ফিনিশ বাড়ি, এখানে উড এবং
এইরকম মাটি দিয়ে তৈরি। আর এই ভদ্রমহিলা কি করছে, ওই প্লাস্টারিং ওয়ার্ক করছে, ওয়াল সুন্দর দেখানোর জন্য এটা তৈরি করছে। আর এরা দুজনে মিলে বাড়ি করছে, মাঠ ওয়াল। এই যে এখানেও কিছু উদাহরণ দেওয়া আছে, সব গ্রামীণ বাড়ি। এবার কিছু স্পেশাল টাইপ অফ মোটরস, কিছু স্পেশাল, এগুলো তো নর্মাল ইউজের জন্য। এখন কিছু স্পেশাল টাইপ, কিছু স্পেশাল ওয়ার্কের জন্য, এই জন্য এদেরকে বলা হয় স্পেশাল টাইপ অফ মোটরস। তোমাদের বইতে এখানে দেয়া আছে স্পেশাল টাইপ অফ মোটর 9.9 আর্টিকেলে। মাঠ মোটর, প্রিপারেশন অফ সিমেন্ট মোটর, এগুলোর পরে স্পেশাল ভ্যারাইটিস অফ মোটর দেয়া আছে। বইতে অনেক দেয়া আছে, 7-8টা দেয়া আছে, আমি এখানে 4-5টা লিখেছি। প্রথমেই শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। স্যার ফায়ার রেজিস্ট্যান্ট মোটর, লাইট ওয়েট মোটর, সাউন্ড অ্যাবজর্বিং মোটর, গ্রাউট, পজ্জালানা মোটর, এরকম আরো নাম আছে, কাইন্ডার মোটর, পিউমিস মোটর। এগুলো বই থেকে দেখে নিলে হবে, ছোট ছোট ডেফিনিশন কোথায় ইউজ করে দেয়া আছে। তো ফায়ার রেজিস্ট্যান্স, এটা একটা বলি। This motor is prepared by adding aluminum cement. Aluminum cement তোমাদের বলেছিলাম যেখানে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট একটু বেশি, ওই সিমেন্ট অ্যালুমিনাম সিমেন্ট বলা হয়, টু দা ফাইনলি ক্রাস্ট পাউডার অফ ফায়ার ব্রিক। ফায়ার ব্রিকের সাথে, ফায়ার ব্রিক মানে যেগুলো বার্ন ব্রিক, ওগুলোর সাথে সিমেন্ট, অ্যালুমিনিয়াম সিমেন্ট দিতে হয় যাতে করে ফায়ার রেজিস্ট্যান্স হয়। যেহেতু এগুলা ব্রিক গুলা আগে ফায়ার দিয়ে রেজিস্ট্যান্স করা হয়েছে, এগুলা ফার্দার আর তেমন ফোরায় না। দা ইউজুয়াল প্রপোর্শন হচ্ছে 1 part অফ অ্যালুমিনিয়াম সিমেন্ট আর 2 part অফ পাউডার ফায়ার ব্রিক দিয়ে এই ফায়ার রেজিস্ট্যান্ট মোটর তৈরি করা হয়। This motor is fire resistant and it is therefore used with fire brick for lining furnaces. চুল্লির ধার লাইনিং করার জন্য, সমান করার জন্য, বা একটা লাইন, একটা লেয়ার দেওয়ার জন্য এইগুলো ফায়ার রেজিস্ট্যান্ট মোটর তৈরি হয়। ফায়ার প্লেসের জন্য করা হয়, ওভেনের জন্য করা হয়, কিছু ওভেন আছে এগুলাতেই। লাইট ওয়েট মোটর, লাইট ওয়েট মোটর মানে এখানে রাইস হাক্স, কাউডাং এই সমস্ত দিয়ে করতে পারে। জুট ফাইবার, অ্যাসবেস্টাস ফাইবার, কয়েল। কয়েল তো চিনো, কয়েল মানে কোকোনাট কয়েল বা অন্য কোনো কয়েলও হইতে পারে। এগুলো ওয়েট হচ্ছে লাইট, এই জন্য লাইট ওয়েট মোটর বলা হচ্ছে। এরা কি কাজের জন্য ইউজ করে? সাউন্ড প্রুফ আর হিট প্রুফের জন্য ইউজ করে। সাউন্ড প্রুফ আর হিট প্রুফ। এই সাউন্ড অ্যাবজর্বিং মোটরও আছে, এখানে ইউজ করা হয়। সাউন্ড অ্যাবজর্বিং মোটর দিয়ে কি কি দিয়ে তৈরি করা হয়? এখানে মোটর ভেরিজ ফ্রম 6 to 12 কিলোনিউটন স্ট্রেন্থ ডেনসিটি। যাই হোক, এগুলো তৈরি করা হয় পোর্টল্যান্ড সিমেন্ট, লাইম, জিপসাম, স্ল্যাগ ম্যাটেরিয়াল দিয়ে এরা সাউন্ড অ্যাবজর্বিং করে। এখানে পিউমিস, কাইন্ডার্স এগুলো ইউজ করতে পারে। গ্রাউট, গ্রাউট হচ্ছে তাও মোটর, তবে এটা ওই যে তোমাদের গত ক্লাসে বলেছিলাম জাস্ট লাইক এ স্লারি, ওই যে কাদা আর পানির মিশ্রণ যেরকম স্লারি হয়, এটাও হচ্ছে এক ধরনের স্লারি, যাতে করে এগুলো বিভিন্ন ক্র্যাক, ফল্ট, ন্যারো জয়েন্ট এগুলো যাতে ভর্তি করতে পারে। আর এই প্রসেসে যেটা করা তাকে বলা হয় গ্রাউটিং। যাই হোক, এইভাবে ফজলানা মোটর আছে, কাইন্ডার মোটর আছে, তোমরা এগুলো পড়ে নেবে। কিছু প্রিকশন আছে, প্রিকশন ইন ইউজিং মোটর। মোটর ইউজ করতে গেলে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। মোটর হুইচ হ্যাজ সেট অলরেডি
ওই যে একটু আগে আমি ক্লিয়ার করেছি, ফাইনালি সেট হয়ে গেলে not to be used, should not be used, এটা ইউজ করা যাবে না। So a small quantity of mortar should be mixed. In using mortar, bricks or stones to be joined together should be soaked. অর্থাৎ যখন mortar ইউজ করবে, যেখানে ব্রিকের উপরে হোক স্টোনের উপরে হোক, তখন কি করতে হবে, 12 ঘন্টা আগে থেকেই ব্রিক বা স্টোনটা ভিজাই রাখতে হবে। না হয় অসুবিধা কি হবে, না ভিজাইলে কি হবে, ওয়াটার সিমেন্ট রেশিও দিয়ে যে মর্টার তৈরি করা হলো, ওয়াটারটার সাথে সাথে অ্যাবজর্ব করে ফেলবে, আর এখানে কেমিক্যাল রিঅ্যাকশন পূর্ণ হবে না, স্ট্রেন্থ সমান দেবে না। এই জন্যই আগে ভাগে ব্রিক অথবা ওই স্টোন এগুলোকে ইয়ে করে ফেলতে হবে, পানিতে ডুবাই রাখতে হবে অ্যাটলিস্ট ফর 12 আওয়ার্স। এই সে বেশি হলে কঠিন। স্যার এটা একটু আরেকবার মানে স্টোনটা কেন ভিজায় রাখা লাগবে? এটা কনক্রিটের ক্ষেত্রেও একই। তোমরা কনক্রিট যখন করেছো তখনও বলা আছে স্টোন চিপস হোক, ব্রিক চিপস হোক, এগুলো আগে ওয়াটারে ভিজাই রাখতে হয়। এখানেও একই ফাংশন, কারণ তোমার ব্রিকটা যদি শুকনো থাকে, তুমি মর্টার তৈরি করেছো ওয়াটার সিমেন্ট রেশিও দিয়ে যা দরকার তাই দিয়ে করেছো, এটা রিঅ্যাকশনের জন্য ওয়াটারের সাথে সিমেন্টের রিঅ্যাকশন হলে বন্ডিং এ বা বাইন্ডিং এ এটা প্রপার কাজ করবে। আর এখন যদি তুমি ব্রিকটা শুকনো অবস্থার উপরে যদি বাইন্ডিং করার জন্য মোটর দাও, বুঝতে পারছো, মোটর দিলে কি হবে, মোটরের পানি তাড়াতাড়ি ও সোক করে নেবে। জি স্যার বুঝতে পেরেছি। সোক করে নিলে কি হবে, রিঅ্যাকশনটা কমপ্লিট হবে। এই যে এখানে এইগুলো যদি এই প্রথম ফিগারে আমি আবার গেলাম, এই ব্রিকে যদি বীজা না থাকে তাহলে এই মোটরটা তুমি এর উপর দেবে বা এই যে এর উপর দিচ্ছ, এই মোটরের পানিটা এই ব্রিকে অ্যাবজর্ব করে ফেলবে। অ্যাবজর্ব করলে এখানে রিঅ্যাকশনের জন্য ওয়াটার সিমেন্ট রেশিও যেটা দেওয়া হয়েছিল তার কম পড়ে যাবে। কম পড়ে গেলে এখানে স্ট্রেংথ শক্ত হবে ঠিকই, কিন্তু স্ট্রেংথ গেইন কম হবে। রিঅ্যাকশন যত বেশি রিঅ্যাকশন হবে, আমি তোমাদের এইতে দেখিয়েছিলাম, ওই সিমেন্টে একটা গ্রাফ দেখিয়েছিলাম, ওখানে দেখানো হয়েছিল দিনের পর দিন এরা 6 মাস 7 মাস বছরের পর বছরও রিঅ্যাকশন করা যায়। কোনটা C2S ডাইক্যালসিয়াম সিলিকেট, যত রিঅ্যাকশন করবে তত স্ট্রেংথ গেইন করবে। এই জন্য পানি মোটরের পানি যাতে না টানে, এরা আগেভাগে অ্যাটলিস্ট 12 ঘন্টার জন্য সোক করে রাখতে হবে। এই কারণেই আমি এইখানে বলেছি তোমরা দেখতে পাচ্ছ, ইন ওয়াটার thoroughly at least for 12 hours before they are put into their work, যেখানে কাজ হবে ওখানে রাখার আগে এগুলা ভিজিয়ে নিতে হবে, so as to prevent the absorption of water from the motor, মোটর থেকে যাতে ওয়াটার অ্যাবজর্ব করতে না পারে। তারা যা অ্যাবজর্ব করার তো করে নিয়েছে, সুতরাং মোটর থেকে আর নেবে না, সুতরাং মোটরের কাজ মোটর করে যাবে। এটা একটা প্রিকশন, এগুলো আগেভাগে দেখতে হবে। তোমরা সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। আর ওয়ার্কস অফ মোটর শুড বি কেপ্ট ওয়েটেড ফর এ উইক অর 2, মিনিমাম 1 সপ্তাহ, আর ডিজায়ারেবল হচ্ছে 15 দিন, 14 দিন, 2 সপ্তাহ। কেন? কারণ বাইরের সারফেস শুকিয়ে যাবে, বাইরের সারফেসে যা রিঅ্যাকশন করার কথা ওগুলো তখন আর হবে না। এই জন্যই পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, যাতে ভিতরেও কিছু পানি প্রবেশ করতে পারে, রিঅ্যাকশন কন্টিনিউয়াস বা ফুল রিঅ্যাকশন হওয়ার জন্য। যাই হোক, আমার পড়া মনে হয় এই মোটরের জন্য এতটুকু। সুতরাং আজকে আর পড়াবো না বা বলবো না, ওদেরকেও পড়াইছি এতটুকু। নেক্সট ক্লাসে দেখা যাক কি করা যায়।
তোমাদের সেকশন এ না? স্যার হ্যাঁ, Yes, তো sir. সেকশন এ আর বি এইভাবে কেন হলো আমি বুঝলাম না, রুটিনটা এইভাবে করছে কেন? স্যার আজকে আমরা স্যার এখানে আছি এ সেকশন স্যার, বি সেকশন নাই স্যার। হ্যাঁ, বি সেকশন তো নাই, আমি সেটাই বলছি, বি সেকশন কি এটা পড়ানো হয়ে গেছে? জি স্যার। এই জন্যই তোমাদের আজকে পড়ালাম, গতকালকে পড়াইতে পারি নাই। আমি গতকালকে সময়ও পাই নাই, এর বেশি পড়াইতে পারি নাই। যদিও এই সেকশন আমি ভেবেছিলাম 2 সেকশনে একসাথে ক্লাস করছো, এই কারণে এটা নিয়েই আমি পড়াই গেছি, আমার কিছু কাজ ছিল, ঠিক আছে। এবং ভেবেছিলাম তুমি কে যেন ফোন দিয়েছিল, স্যার আমাদের ক্লাস 2টাই নেবেন কিনা, যদিও আমি 2টাই এখানে ছিলাম, নিতে পারি না, এটাও কাজে ব্যস্ত ছিলাম। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকু। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট হিয়ারিং। উই উইল সি অ্যাগেইন নেক্সট ডে। তখন শুরু হবে টিম্বার চ্যাপ্টার। টিম্বার তোমরা বই সাথে রাখলে আমি বলবো, এগুলো ডিটেইলস আমার এখানে ইয়ে করা নাই, আমি শুধু টপিকস গুলো বলবো, মুখে একটু বলে বলে চলে যাবো, সিলেবাস শেষ করে দেবো। তোমরা বই থেকেই পড়বে, আমি বইয়ের বাইরে অন্য বই থেকে পড়াবো না, পরীক্ষায়ও বইয়ের বাইরে দেব না, শুধু টপিকস গুলো বলবো, একটু আলাপ করে করে চলে যাবো, ঠিক আছে। সবাইকে একই কথা বলবো, বইটা সাথে রাখতে বলবো। জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।